সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নারী ভাস্কর্য সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। যে ছবি সর্বশেষ সহকর্মী সেখান থেকে আমাদের কাছে তুলে ধরেছেন, তাতে দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ সেখানে উপস্থিত নেই, তবে শ্রমিকরা উপস্থিত থেকে সেই ভাস্কর্যটি সরিয়ে ফেলছেন এবং ভাস্কর্যটি সরিয়ে নেবার জন্য একটি ট্রাকও সেখানে উপস্থিত রাখা হয়েছে। তবে ভাস্কর্যটি সরিয়ে কোথায় নেওয়া হবে, এটি কি যিনি ভাস্কর মৃণাল হকের স্টুডিওতে নাকি অন্য কোনো জায়গায় পুনঃস্থাপন করা হবে সে বিষয়ে এখনও আমাদের কাছে তথ্য নেই। নিশ্চয়ই জানাবো এবং যে কোনো সময় সরাসরি সেই ছবিতে আমরা চলে যাব সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। তার আগে আরেক দফা জানিয়ে দিই, আমাদের সাথে আছেন মাসুদ কামাল, ডক্টর আশিকুর রহমান, আছে খবরের আলোচনা ৭১ জার্নালে। ইসলামী ব্যাংকের ২ পরিচালকের পদত্যাগ, ইসলামী ব্যাংকে কি হচ্ছে সেটি জানতে চাই। সহকারী কাবেরী মৈত্রেয় আমাদের সাথে যুক্ত হবেন। আশিকুর রহমান, আপনি অর্থনীতি জগতের খোঁজ খবর রাখেন, ইসলামী ব্যাংক এখন পর্যন্ত একটা স্থিতিশীল জায়গায় কেন আসতে পারছে না? দেখেন, ইসলামী ব্যাংকটাকে নিয়ে দুইটা স্কুল অফ থট দাঁড়িয়েছিল। যখন আমরা এই জঙ্গি আক্রমণগুলি দেখছিলাম, বিএনপি বা জামাতের স্পেশালি যুদ্ধাপরাধীদের বিচারের যেই প্রক্রিয়াটাকে তারা থামানোর চেষ্টা আশিকুর রহমান, আপনাকে একটু থামাই। যে ছবির কথা আমরা বলছিলাম, ভাস্কর্য সরানোর কাজ, সময় টেলিভিশনের সৌজন্যে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে সহকর্মী জাহিদ হোসেন আছেন সেখানে, আমরা হয়তো তাকে পেয়ে যাব। এবং সকলেরই জানা আছে যে সুপ্রিম কোর্টের মূল ফটক বরাবর, যেখানে সুপ্রিম কোর্টের বিচারক, প্রধান বিচারপতি, আদালত, সেইখানে হচ্ছে একটি ফোয়ারা আছে, তার উপরেই দাড়িপাল্লা হাতে একটি নারী ভাস্কর্য বসানো হয়েছে এবং এই ভাস্কর্যটি বসানোর পর থেকেই হেফাজতে ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক ইসলামী সংগঠন এটি নিয়ে আপত্তি জানিয়ে আসছিল, এটি সরিয়ে ফেলার দাবি করছিল এবং গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকেও তারা বিষয়টি উত্থাপন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত মতামত জানিয়েছেন। শুধু তিনি নন, অনেকেই এই ভাস্কর্যটির সেখানে উপস্থিতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা দেখছি হাতুড়ি দিয়ে এবং যেইভাবে আসলে যে প্রক্রিয়ায় কোনো স্থাপনা সরিয়ে ফেলার কাজ হয়, ঠিক সেই প্রক্রিয়াতেই কাজটি করছেন শ্রমিকরা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মাসুদ কামাল, প্রধানমন্ত্রী এটি নিয়ে কথা বলেছেন ভারত থেকে ফেরবার পরের দিন, তার মানে মাস দেড়েক পরে এটির সরানোর কাজ শুরু হলো। আপনি বলছিলেন যে এই ভাস্কর্যটি নির্মাণ এবং এর সরানো, এর যৌক্তিকতা প্রসঙ্গে আপনি কথা বলছিলেন এবং অনেকে এই জায়গাটি যাদের বলছিলেন যে লিবারেল থট যাদের আছে, আমি যদি দেখেন একটু, আমি আবারও বলছি যে আমার কাছে মনে হচ্ছে যে ইস্যুটা অনেক বেশি অ্যাটেনশন পেয়েছে ফর আমার কাছে যেটা মোর ইম্পর্টেন্ট, যে আমার সমাজের আইনের লিবারেল চরিত্রটা কি, আমার সমাজের এডুকেশনের লিবারেল চরিত্রটা কি, আমার ফ্যামিলি যেটা আমার ইনস্টিটিউশন তার লিবারেল চরিত্রটা কি, ওইটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে একটা মৌলিক কোয়েশ্চেন আছে যেটা সিম্বলিকলি ভ্যালু করে, যে আমরা কি সকল মূর্তি বিরুদ্ধে একটা অবস্থান নিলাম না আমি শুধু এই মূর্তির বিরুদ্ধে, বিকজ দ্যাট গোজ টু আ ডিফারেন্ট লেভেল। যে সেখানে একটা প্রতিষ্ঠা দাবে যে আমি কি ক্রিয়েটিভ আর্ট যেটা একটা এক্সপ্রেশন, মাসুদ কামাল, এই সংখ্যাটার কোনো বাস্তবতা, কোনো ভিত্তি দেখতে পান? ভিত্তিটা আসলে অন্য জায়গায়। আমি বলি আপনাকে, দেখেন, হেফাজত ইসলাম অথবা অন্য এই ধরনের ইসলাম নামধারী যে কোনো সংগঠন, এরা যখন দাবিটা করেছে, তাদের দাবিটা হলো তারা মূর্তিটাই চাচ্ছে না, যে কোনো ধরনের মূর্তি এখানে থাকতে পারবে না। প্রধানমন্ত্রী কিন্তু ওই পয়েন্টটা তুলেননি। প্রধানমন্ত্রী অন্য একটা পয়েন্ট তুলেছেন, যে একটা গ্রিক মূর্তি তাকে আবার শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, এটা আমার পছন্দ হয়নি। দেখেন, প্রধানমন্ত্রীর পয়েন্ট কিন্তু তিনটা এখানে। একটা হলো এক্স্যাক্টলি ওইটা, ওখানে শাড়ি কেন পরা হলো গ্রিক মূর্তির, গ্রিক মূর্তির শাড়ি না পরালে হয়তো উনি বলতেন কিনা একটা, উনি বলে ওনার পছন্দ হয়নি। হ্যাঁ, এই যে পয়েন্টগুলো, তারপর উনি বলেছেন কি আমি এটা নিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সঙ্গে কথা বলবো, কথা তিনি বলেছেন বলে পরে তারই ফল এটা হচ্ছে, হয়তো হয়েছে। তাহলে এখন প্রধানমন্ত্রী তো পলিটিক্স করেন, উনি তো রাজনীতি করেন, তাই না? ওনাকে তো অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়, তো উনি ম্যানেজ করেছেন। কিন্তু আবার এই হেফাজত কিন্তু মনে করবে এটা অন্য অর্থ করবে। তারা ভাববে আমরা তো এভাবে জোরে সোরে দাবি করলে কিছু একটা হয়ে যায়। এখন ওনারা কিন্তু আরো দুই একটা দাবি করবেন,
আপনারা নিশ্চিত থাকতে পারেন যে একটাতে আমি যখন সফল পেয়েছি, এখন আরো দুই একটা দাবি করবেন যে টিএসসির সামনে কেন থাকবে মূর্তি, অপরাজয় বাংলায় কেন থাকবে, এটা কি দরকার। আমরা অপেক্ষাই করতে হবে সেই খবরের জন্য। কাবেরী মৈত্রের সহকর্মী যুক্ত হচ্ছেন। ইসলামী ব্যাংক প্রসঙ্গে কথা বলছিলাম, আশিকুর রহমান আপনার কাছে ফিরবো। তার আগে কাবেরী সবশেষ ইসলামী ব্যাংকে এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে? আজ সবশেষ দুই পরিচালকের পদত্যাগের ঘটনার কারণ কি? কারণটা মূলত যদি পেছনের দিকে একটু যেতে হবে, কারণ 5 জানুয়ারি যখন নতুন পরিবর্তন আসলো পরিচালনা পর্ষদের এবং ম্যানেজমেন্টের, তখন কিন্তু মূলত বিভিন্ন মৌলবাদী শক্তির অপসারণ করে মুক্তিযুদ্ধ চেতনা ইসলামী ব্যাংকে নিয়ে আসার জন্যই কিন্তু তখন কিন্তু আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটাই জানিয়েছিলেন চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান যারা। এর পরপরই কিন্তু গেল মে মাস পর্যন্ত, মে মাসের 11 তারিখ পর্যন্ত আমরা কিন্তু নানানভাবে ইসলামী ব্যাংকের দফায় বিজ্ঞপ্তি না দিয়ে কর্মচারী নিয়োগ এবং একাধিকবার পরিচালনা পর্ষদের দ্বন্দ্বের কথা কিন্তু আমরা শুনে এসেছি, এবং কোনো পরিচালকরাও কিন্তু আমাদেরকে এই কথা বলেছেন। সর্বশেষ 11ই মে যেটা দেখছিলাম যে সাবেক এখন বলা যায় ভাইস চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক যিনি আজকে পদত্যাগ করলেন সৈয়দ আহসানুল আলম পারভেজ, উনি কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তাদের অবস্থানটা কিন্তু পরিষ্কার করেছিলেন এবং বলছিলেন যে পরিচালনা পর্ষদে কিন্তু এক ধরনের -+ গেম শুরু হয়ে গেছে এবং কেউ চাচ্ছেন না যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থাকুক। এবং আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্য ভিত্তিক যে শেয়ারগুলো আছে সেই শেয়ারে কিন্তু যেমন আল রাজি এবং আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কিন্তু তারাও কিন্তু চাচ্ছিলেন যে শেয়ারগুলো ভেতরে ভেতরে বিক্রি করে দিক, এবং 30 মার্চ কিন্তু এটা নিয়ে কিন্তু তারা এরই মধ্যে পরিচালনা পর্ষদে কিন্তু তাদের শেয়ার হস্তান্তরের কথা জানিয়েছে। কাবেরী, এই যে -+ শুরু হয়ে গেছে, আপনার কাছে কি তথ্য আছে? আসলে কি সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোণঠাসা হতে শুরু করেছে? না, আমরা যেটি জানছিলাম যে 13ই মে কিন্তু পরিচালনা পর্ষদের থেকে যে ইসলামী চেতনা বা যদি বলি যে জামায়াতি শক্তির যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু স্থান বদলি করে দেওয়া হয়েছে। মূলত দুইটা পক্ষই কিন্তু ভাগ হয়ে গেছে। এক পক্ষ কিন্তু চাচ্ছিলেন যে এরই মধ্যে তারা থাকুক এবং আরেকজন কোন পক্ষ এখন শক্তিশালী কাবেরী? এটি তো এখন বলার অপেক্ষায় রাখে না, কারণ আমরা যতটুকু পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছিলেন যে দুজন স্বতন্ত্র পরিচালক চলে যাওয়া মানেই কিন্তু আবারও ইসলামী মৌলবাদী যে শক্তিটা তারা কিন্তু আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা অনেকেই করেছিলেন আমাদের। ধন্যবাদ কাবেরী মৈত্র। নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন রাত পেরোলে আবার আপনার কাছ থেকে দেখতে পাবো। আবারও আরেকবার মনে করিয়ে দিতে চাই, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নারী ভাস্কর্য সরানোর কাজ শুরু হয়েছে। হয়তো সকাল নাগাদ সেখানে নতুন কিছু বা শূন্য জায়গা আগের মতো দেখতে পাওয়া যাবে। অস্ত্রের ভুয়া লাইসেন্সের ব্যবসা, ঘটনা ফাঁসের পর গা ঢাকা দিয়েছে রংপুর ডিসি অফিসের সহকারী। ধর্ষণের দায় স্বীকার করে নাইমের জবানবন্দি, রেইনট্রি কর্তৃপক্ষকে মানবাধিকার কমিশনের জিজ্ঞাসাবাদ। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জেএমবি নেতা সাইদুর রহমান সহ 3 জনের 7.5 বছরের কারাদণ্ড। রমজানে বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত। সংসদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেওয়ার বিরুদ্ধে মত দিলেন 3 আইনজীবী। কথা বলছিলাম সুপ্রিম কোর্ট, কথা বলছিলাম সংসদ এবং বিচারপতিদের অপসারণ ক্ষমতা প্রসঙ্গে। সেই খবরের আলোচনায় ছিলেন সহকর্মী মিল্টন আনোয়ার, আছেন ডক্টর আশিকুর রহমান এবং আমাদের সাথে আরও আছেন মাসুদ কামাল সাংবাদিক। ফিরলাম আবারও 71 জার্নালে। এই মুহূর্তে খবরের শিরোনাম দেখে নিতে চাই। প্রথম আলো অনলাইন সবার আগে দেখতে পাচ্ছি, দুবাইয়ের রাস্তায় রোবোকপ চলচ্চিত্রের মতোই বহুদিন আলোচনায় থাকার পর এবার রাস্তায় কল্পকাহিনীর মতো নামছে রোবোকপ। প্রধানমন্ত্রীকে জাইকা প্রধান বলেছেন সহযোগিতা কখনোই বন্ধ হবে না। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ এবং এ নিয়ে নানান টানাপোড়েনের পর লম্বা সময়ের মাথায় পরিষ্কার হলো প্রধানমন্ত্রীর কাছে জাইকা প্রধান জাপানি উন্নয়ন সংস্থার এই প্রতিশ্রুতি এবং অবস্থান। তিস্তা নিয়ে পাল্টা চাপ দিতে মমতার নতুন চাল, তিস্তা খেল মমতা চলছে।
হয়েছে। সাক্ষ্য দিতে এসে আবেগ আপ্লুত মন্ত্রী কেঁদে আকুল। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দেখতে পাচ্ছি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন। তার 25 বছর আগে নিজ দলের 2 কর্মীকে খুনের ঘটনার মামলা দিতে এসে কর্মীদের কথা স্মরণ করে এবং সেই হত্যাকাণ্ডের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন মন্ত্রী। সেই খবর দেখতে পাচ্ছি প্রথম আলোতে। এবং পাশেই দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র 2 পরিচালক পদ ছাড়লেন। ইসলামী ব্যাংক নিয়েও টানাপোড়েন নিয়ে কথা বলতে চাই। সহকর্মী কাবেরী মৈত্রীও আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণ পরে সে আলোচনায়। এবং একই শিরোনাম সমকাল অনলাইনেও ইসলামী ব্যাংকের 2 পরিচালকের পদত্যাগের খবর। এবং নিচেই দেখতে পাচ্ছি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন শনিবারের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রী বেশ কিছু হিসাব দিয়েছেন এবং যে সংকট তৈরি হয়েছে গ্যাসের সরবরাহ এবং কয়েকটি কেন্দ্র বিকল হয়ে যায় সেগুলো নিয়ে তিনি সুনির্দিষ্ট রোডম্যাপের কথা বলেছেন। 2 দিনের মধ্যে কমতে পারে তাপদাহ। এবং একই সাথে বিদ্যুতের সংকট, বৃষ্টি না হওয়া, খরতাপ সব মিলিয়ে আসলে একটা নাভিশ্বাস দশা পুরো দেশবাসীর। হঠাৎ করেই বদলে গেল। আমরা একটু উপরে যেতেছি। সরকার স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী বলেছেন আইনমন্ত্রী। বিচারাঙ্গন নিয়েই কথা বলছি, ফিরব শিরোনাম দেখার পর সে আলোচনায়। বাংলা ট্রিবিউন বিএনপির পরিকল্পনা জেনে আসন ভাগাভাগি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে প্রধান শিরোনাম এই গণমাধ্যমটির। এত স্বর্ণ আসে কোন পথে? স্বর্ণ চোরাচালান, বনানীর ধর্ষণ মামলা আলোচিত ঘটনা নিয়ে আরেকটি প্রতিবেদন আছে বাংলা ট্রিবিউনে। শনিবার নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে, নসরুল হামিদের সংবাদ সম্মেলনের খবরও আছে শিরোনামে। 2 তরুণীর সঙ্গে কথা ছাড়াই ধর্ষণের তদন্ত করছে কমিশন এবং এ কারণে হয়তো প্রতিবেদন পেতে দেরি হবে বলেও জানিয়েছে মানবাধিকার কমিশন। খুলনায় বিএনপি নেতা গুলিতে নিহত, bdnews24.com এই মুহূর্তের শিরোনাম। এবং রাত 10টায় সবশেষ, আসলে এটি এই মুহূর্তের খবরের শিরোনাম, রাত 10টায় ফুলতলা উপজেলায় এই ঘটনাটি ঘটে। জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মিঠু অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। যদি সবশেষ কোনো আপডেট থাকে নিশ্চয়ই এই আলোচনায় আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং একই সাথে অন্যান্য খবরের পাশে বিদ্যুৎ, ইংরেজি মাধ্যমের স্কুলের সেশন ফি নয় বলেছে হাইকোর্ট, সেই খবর আছে। এবং প্রধান বিচারপতির দুশ্চিন্তা শিরোনামে আরও একটি খবর দেখতে পাচ্ছি bdnews24। এবং এই প্রসঙ্গেই কথা বলছিলাম সহকর্মী মিল্টন আনোয়ারের কাছে বিরতির আগে। আমরা জানতে চেয়েছিলাম মিল্টন, আপনার কাছে 2টি জায়গা পরিষ্কার হতে চাই। একটি হচ্ছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বনাম প্রধান বিচারপতি মুখোমুখি হওয়ার ঘটনা, নজির কতটা আছে? বিভিন্ন বিষয়ে আসলে প্রধান বিচারপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে আমরা যেটাকে বলি উত্তক্ত বাক্য বিনিময় না হলেও এক ধরনের বাহাস তো হয়েছে এর আগে। বিচার বিভাগ পৃথকীকরণ প্রশ্নেই সবচেয়ে বেশি হয়েছে। আপনি জানেন যে মাজদার হোসেন মামলার রায় সেটি এখনো পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং এ নিয়ে একটি অস্বস্তি কিন্তু সুপ্রিম কোর্টের সঙ্গে সরকারের চলমান আছে। এবং সর্বশেষ অস্বস্তিটি কিন্তু আপনার নিম্ন আদালতের বিচারকদের যেই শৃঙ্খলা বিধি চাকুরির সেটির গেজেট প্রকাশ করা না করা নিয়ে। এবং আপনি জানেন যে এখানে সরকারের মুখপাত্র হিসেবে কিন্তু আদালতে জবাবদিহি করেন অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেলকেই পুরো বিষয়টা সামলাতে হয়। এবং মাহবুবে আলম থেকে আমি আরও যদি পেছনে ফেরত যেতে চাই, AF হাসান আরিফ থেকে শুরু করে পরবর্তীকালের সব অ্যাটর্নি জেনারেলকেই কিন্তু এই মামলার আমি প্রায় 13 বছর ধরে দেখছি এই মামলাটির এই মাজহার হোসেন মামলার রায় বাস্তবায়নের ঘটনাটি। এবং 13 বছর ধরে সব অ্যাটর্নি জেনারেলকেই আমরা এই নিয়ে বিব্রতকর পরিস্থিতি এবং আদালতের সামনে এক ধরনের বাহাসে লিপ্ত হতে দেখেছি। তবে এই ষোড়শ সংশোধনীর মামলার ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে আসলে আর এক ধরনের প্রথমবারের মতো আমরা দেখলাম যে কোনো অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির আদালত সম্পর্কে বললেন যে আমি অনাস্থা আনতে পারি। এবং সেটি এই ষোড়শ সংশোধনী মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময়ে কিন্তু অ্যাটর্নি জেনারেল বলেছিলেন। মাসুদ কামাল বলছিলেন যে যদি সংসদের হাতে ক্ষমতা যায় পড়ে সেটি আসলে একেবারে বলতে গেলে রাজনৈতিক নেতৃত্বের, শীর্ষ নেতৃত্বের ইচ্ছা অনিচ্ছার একটা খোলনলচে পরিণত হতে পারে বিচার বিভাগ। আসলে কি বিষয়টি এইরকম দাঁড়াতে পারে? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কি তখন পুরোপুরি ক্ষমতাহীন হয়ে পড়বে?
পুরোপুরি ক্ষমতাহীন না। আসলে এই মুহূর্তে তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে কোনো জিনিস নেই। এই আলোচনাতেও আসতে চাচ্ছিলাম। যখন ষোড়শ সংশোধনী হয়েছে তখন কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিলুপ্ত করেই ষোড়শ সংশোধনী হয়েছে। কারণ এর আগে ষোড়শ সংশোধনী হওয়ার আগে কিন্তু ছিল বিচারকদের অপসারণ করবার ক্ষমতাটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই ছিল, কিন্তু সেটি বিলুপ্ত করেই তো এই ক্ষমতাটি সংসদের হাতে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এখন আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে কোনো কিছুই আমাদের এখানে আর বিরাজমান নেই। আর দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আজকে যদি ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদের যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য যদি একটু আমরা আবার একটু স্মরণ করি, সেখানে দেখবো যে ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ একটি শব্দ ব্যবহার করেছেন, সেটি হচ্ছে নখদন্তহীন বাঘ। সুপ্রিম কোর্টকে বলেছেন যে তাহলে সুপ্রিম কোর্ট একটি নখদন্তহীন বাঘে পরিণত হবে, এ টাইগার উইদাউট টিথ। এবং তিনি যেটি বলেছেন যে তখন প্রধান বিচারপতির আসলে বেঞ্চ গঠন করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। একই রকম কথা বলছিলেন মাসুদ কামাল। কিন্তু মাসুদ কামাল, আপনি যেটি বলছেন যে যিনি সংসদ নেতা তিনি চেয়েছেন আর সেই আইন বা ভোটে সেই সিদ্ধান্তটি পাশ হয়নি, এমন কোনো নজির নেই। তাহলে কিন্তু এই প্রক্রিয়াতেই তো রাষ্ট্রের জন্য, দেশের জন্য, মানুষের জন্য শুভকর, সুখকর প্রয়োজনীয় আইনগুলো পাশ হয়, নাকি রাষ্ট্রবিরোধী, মানুষ বিরোধী আইন পাশ হয়? না, একটা জিনিস হলো কি, আইন একটা জিনিস আর আইনটা ঠিক মতো প্রয়োগ করা হচ্ছে, আইনের রক্ষণাবেক্ষণও তো একটা ব্যাপার আছে না। সুপ্রিম কোর্টের ভূমিকাটা কি? তারা তো সংবিধান তো প্রণয়ন হচ্ছে ওখানে এই সংসদে, সুপ্রিম কোর্ট তো সংবিধানের অভিভাবক হিসেবে আছে, তাদের গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, তাই না? তো এখন আপনি পাওয়ারটার কিন্তু একটা ব্যালেন্স থাকা লাগে, যে কোনো পাওয়ারেরই যদি ব্যালেন্সটা না থাকে, যদি আপনি এটাও যদি সংসদের হাতে দিয়ে দেন তাহলে ব্যালেন্সটা কে করবে? ব্যালেন্সটা থাকতে হবে এক জায়গায়। দেখেন পাকিস্তানের মতো দেশ, যাকে আমরা অনেকটা বড় বড় দেশ বলি, সেখানেও কিন্তু এই ব্যালেন্সটা আছে। কয়েকদিন আগে আপনার ওখানকার নওয়াজ শরীফের বিরুদ্ধে কিন্তু একটা মামলা রায় হচ্ছিল, কাপাকাপি কিন্তু শুরু হয়ে গিয়েছিল। আলটিমেটলি কি হতো কে জানে না। এবং ওখানে আপনার ওখানকার প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি ইখতিয়ার উদ্দিন মেবি ছিল, ইখতিয়ার চৌধুরী, সে কিন্তু একটা প্রেসিডেন্টকে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু রায় দিয়ে দিয়েছিল। বাংলাদেশে সম্ভব? তারপর চলে যায়। আমি বলছি না যে এটা দিতেই হবে, আমি তো তা বলছি না। কোন দেশে আসলে এই জায়গাটা হয়তো পুরোপুরি যে ব্যালেন্স থাকে। আপনি দেখেন আমেরিকার মতো দেশে ট্রাম্প এত পাওয়ারফুল লোক, তার একটা আদেশ, নির্বাহী আদেশ, একটা ফেডারেল কোর্ট বাতিল করে দিল তো। আমাদের এখানে সম্ভব? তো একটা চেক এন্ড ব্যালেন্স কিন্তু থাকতে হবে। পাওয়ারের যে পাওয়ার ব্যালেন্স নাই, যে পাওয়ার এক কেন্দ্রিক, সেই পাওয়ার ভয়াবহ। আমার ধারণা সেইটি খুঁজবার চেষ্টা করছে হয়তো সুপ্রিম কোর্ট। মিল্টন, ছোট করে অ্যামিকাস কিউরিয়া আরো কারোর বক্তব্য শুনবার কোনো সম্ভাবনা আছে কিনা, নাকি এখানে আরো 6 জন বক্তব্য রাখবেন? নামগুলো যদি আমরা শুনি। ছোট্ট বিষয়ে আপনাকে বলে দিতে চাই যে তেজ খান তিনি কিন্তু অন্য আরো একটি বিতর্ক আমাদের সামনে নিয়ে এসেছেন এই বিষয়ে, সেটা হচ্ছে সংসদের বৈধতা গ্রহণযোগ্যতা, সংশোধনী আদৌ বাতিল হয়েছে কিনা সেই প্রশ্নটিও তিনি এসেছেন। এই লম্বা আলোচনাটা আজকে যেতে চাই না, কারণ আজকে আদালত পাড়া থেকে আরো খবর আপনি আমাদের দিয়েছেন। ছোট করে জানতে চাইব, ইংরেজি মাধ্যমের স্কুলে শিক্ষার্থীদের সেশন ফি না নেওয়া সহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এটি কার্যকর হওয়ার পথ কত দূর? আসলে নির্দেশনা আমরা পেয়েছি, বৃষ্টি নির্দেশনা দিয়েছে হাইকোর্ট বিভাগ, এবং তারা বলেছে যে এই বৃষ্টি নির্দেশনা আগামী 1 মাসের মধ্যে তাদেরকে এই নির্দেশনাগুলি দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলে তাদেরকে এটি সার্কুলার আকারে জারি করতে হবে, এবং 3 মাসের মধ্যে এটি কার্যকর করতে হবে। 6 মাসের মধ্যে এটি কার্যকর হয়েছে কিনা সেটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আদালতকে অবহিত করতে হবে। ফলে এটি আগামী 6 মাসের মধ্যে তারা কতটুকু পারলো না সেটি কিন্তু আদালতের কাছে জবাবদিহি করতে হবে। এই বিষয়ে দায়িত্ব হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের। কিন্তু আমরা যদিও জানি ইংরেজি মাধ্যম স্কুলগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের অনুমোদন না নিয়ে আসলে পরিচালিত হয়, তাদের অনুমোদন নেওয়ার জন্য কোনো কর্তৃপক্ষই নেই। আশিকুর রহমান, সেশন ফি নিল না, কিন্তু বছর ভর্তির সময় একটি মোটা অঙ্কের টাকা নিল, বা আমি জানি না এটি আইনের ফাঁক বলে সম্ভব কিনা। একটু বলতে চাই, সেটি হচ্ছে যে আদালতের যে 20 দফা নির্দেশনা, সেখানে কিন্তু আদালত বলা আছে যে তারা কোন খাতে
কত টাকা শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকা তারা নিচ্ছেন সেই টাকা কোন খাতে কিভাবে ব্যয় করছেন সেটি তারা নিরপেক্ষ স্বাধীন অডিটর দ্বারা সেটি নিরীক্ষা করাবেন এবং সেটি তাদের ওয়েবসাইটে দেবেন এবং অভিভাবকদেরকে সরবরাহ করবেন, অর্থাৎ সমস্ত হিসাব অভিভাবকদের জানতে পারবে। এখনকার হিসাবও কিন্তু কম বেশি অভিভাবকরা জানেন। মনে হয় যে পরিস্থিতি বদলাবে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে। আসলে সেশন ফি বা বেতনটা একটুখানি যদি সুনির্দিষ্ট করে জানতে চাই, সেশন ফি বেতনটা বা নানান ফি বাড়াবাড়ি রকমের বেশি মনে করেন কিনা? আচ্ছা, না, আমি প্রথমে কোনো কিছু এত নেগেটিভলি না চিন্তা করে আমি বলতে চাই যে আমাদের জুডিশিয়ারি যে একটা এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে একটা ইন্টারেস্ট রেখেছে এবং একটা মতামত দিয়েছে, এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। এখন মূল জায়গাটা হচ্ছে যে ইমপ্লিমেন্টিং এজেন্সিটা কি, হু ইজ গোয়িং টু মনিটর, এভ্যালুয়েট অ্যান্ড অডিট অ্যান্ড ট্র্যাক, এটি তো এখন বাস্তবায়ন। কারণ আমি ধরেন আমার মেয়েকে ভর্তি করলাম, আমার হয়তো আপফ্রন্ট 1 লাখ টাকা দিতে হলো কথার কথা, আর ধরেন মাসে মাসে 10,000 টাকা দিল। এখন স্কুল বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু আপফ্রন্ট আর 1 লাখ 2 লাখ টাকা দিতে হবে না, ঠিক আছে ফাইন, বাট মাসে মাসে তোমার 20,000 টাকা দিতে হবে, রাইট? স্কুলস অ্যান্ড ইউনিভার্সিটিজ ক্যান ফাইন্ড ভ্যারিয়াস মেকানিজমস টু চার্জ প্যারেন্টস অ্যান্ড চার্জ স্টুডেন্টস। এখন আলটিমেটলি কে মনিটর করবে, কে আর্গু করবে, রিগ্রেসের জায়গাটা কোথায়, এটা তো একটা কোয়েশ্চেন দাঁড়িয়ে যাচ্ছে। এবং এর পিছনে কিন্তু ওই বড় আনসেটেল কোয়েশ্চেনটা দাঁড়াচ্ছে যে এটা কি প্রফিট মেকিং ভেঞ্চার না এটা একটা ট্রাস্ট। এই জায়গাটা কিন্তু বাংলাদেশ এখনো ক্ল্যারিটি পায়নি। আমাদের ইউনিভার্সিটি সবই ট্রাস্ট, কোনো ট্রাস্ট প্রফিট মেকিং ভেঞ্চার না, বাট আমরা সবাই জানি যে এদের পিছনে ব্যবসায়ীরা আছে, এরা কয়েকশো কোটি টাকা ব্যবসা করছে, হাজার হাজার কোটি টাকার কালেকটিভলি ব্যবসা করছে। প্রাইভেট স্কুলও তাই। এবং এটা যে খারাপ আমি তা বলছি না, হয়তো বাংলাদেশের জন্য এই ধরনের একটা কোয়াজাই মডেলই হয়তো প্রয়োজন, কারণ কোয়াজাই মডেল না হলে হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি হতো না। যদি প্রফিট মেকিং ইনসেন্টিভ না থাকতো, আমি খুব যদি হোলিস্টিকলি কথা বলি, তো আমরা কপি যেহেতু করেছি, আমরা আবারও প্রাতিষ্ঠানিক চরিত্র নিয়ে কথা বলেছি যে আমরা দেখেছি আচ্ছা বিদেশি ইউনিভার্সিটি ট্রাস্ট, তাহলে আমার দেশেও ট্রাস্ট হবে লিগালি, বাট আমার দেশে ব্যবসার মতো চলবে। কিন্তু আমার দেশে কি কখনো কখনো ব্যবসাটা বাড়াবাড়ি রকমের হচ্ছে কিনা মাসুদ কামাল, যে কারণে সর্বোচ্চ আদালতের এই ধরনের হস্তক্ষেপ করতে হচ্ছে? হ্যাঁ, তাই তো হচ্ছে। তাহলে সর্বোচ্চ আদালতে কি দরকার ছিল? সর্বোচ্চ আদালত তো এখানকার যে মানে শুভঙ্করের ফাঁকিটা, এটা এত নগ্ন হয়ে গেছিল যে তারা শেষ পর্যন্ত এখানে মানে তাদের গোচরে নেওয়া হয়েছে এবং তারা একটা রায় দিয়েছেন। এখন এটা তো আসলে একটা মানে এটা ওপেন সিক্রেটের মতো অবস্থা। উনি যে কথাটা বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে সেইটা হলো যে আপনার মনিটরিংটা। আপনাকে তো মনিটরিংটা করতে হবে যে আমি যে নীতিমালার মধ্যে থেকে তুমি এই প্রতিষ্ঠানটা চালু করেছো, ল অফ ল্যান্ড বলতে একটা ব্যাপার আছে না, আপনি এই দেশে কিছু কাজ করবেন, এই দেশে কিছু আইন মানবেন না, এই দেশে তো একটা আইন আছে, আইনটা ভালো মন্দ যেটি হোক আপনাকে মানতে তো হবে। তো সেই আইনের মধ্যে থেকে আপনি কাজ করবেন বলে অঙ্গীকার করে কাজটা শুরু করলেন, তারপরে আপনার আইন মানছেন না, যেটা দেখার তো লোক থাকা লাগবে। আইন মানছেন না এমন কি বিষয়টা নাকি হচ্ছে আসলে কোনো সুনির্দিষ্ট নীতিমালাই নেই যে বেতন কত হবে, সেশন ফি কত হবে? মিল্টন, কোনো সুনির্দিষ্ট বেতন কাঠামো কি আছে শিক্ষার্থীদের বা ভর্তি ফি নির্ধারণ করা আছে? এবং একই সাথে যদি একটু ছোট করে বলেন, সময় খুবই কম, প্রসঙ্গ বদলাতে হবে, এই যে সম্প্রতি ব্যাপক আলোচনা শিক্ষার্থীদের স্কুলের ব্যাগের ওজন নিয়ে, যে 20টি নির্দেশনা হাইকোর্ট থেকে মিলল, শিক্ষার্থীদের বইয়ের এবং পড়ার বোঝা নিয়ে কোনো বিষয় সেখানে স্থান পেয়েছে কিনা? এখানে যেটি হচ্ছে যে এখনো পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলের যে প্রচলিত রীতি, সেখানে সবকিছু নিয়ন্ত্রণ করেন স্কুলটির মালিক কর্তৃপক্ষ। কিন্তু এখন আজকে যে নির্দেশনা, সেখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্দেশনাটি, সেটি সেশন ফির চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। সেটি হচ্ছে স্কুলগুলোকে জন্য গভর্নিং বডি তৈরি করার কথা বলেছে, নির্বাচিত গভর্নিং বডি, অভিভাবকদের, এবং সেখানে অভিভাবক প্রতিনিধি থাকতে হবে। এবং সেখানে স্পষ্ট কিন্তু বলা হয়েছে যে অভিভাবকদের মতকে বেশি গুরুত্ব দিতে হবে, এবং ওই গভর্নিং বডি কিন্তু নির্ধারণ করবে ভর্তির ফি কত হবে, অন্যান্য আনুষঙ্গিক ফি কত হবে। এতদিন যেটি মালিক কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করত। আমার ধারণা অনেক হোমওয়ার্ক পর এরকম একটি নির্দেশনা মিলেছে। মিল্টন আনোয়ার, আগামী দিনে আমরা এটার ফলো আপ চাই। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং একই সাথে প্রসঙ্গ বদলাতে চাই, রাজনীতির খবরে ফিরতে চাই। বিএনপির যেটি শিরোনামেও আমরা দেখছিলাম, বেশ কয়েকটি খবর আজকে আলোচনায় এসেছে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব, আমাদের সাথে যুক্ত হবারও কথা রয়েছেন। এবং যে প্রসঙ্গ আজকে বিএনপির আলোচনায় গুরুত্ব পেয়েছে, মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে
করতে চাই। আমার ধারণা কিছুক্ষণের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আমরা পেয়ে যাবো এই আলোচনায়। 3টি শর্ত এসেছে বিএনপির পক্ষ থেকে আজকে, যদিও কেন্দ্রীয়ভাবে নয়, নেতৃবৃন্দের বক্তব্য থেকে, যে খালেদা জিয়া, তারেক রহমান সহ সকল মামলা প্রত্যাহার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড, অর্থাৎ এই সরকার ক্ষমতায় না থাকা সহ 3টি শর্ত মানলে পরে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে চাই। শর্ত দেওয়ার মতো জায়গায় বিএনপি আসলে কতটা শক্ত অবস্থানে আছে? আমি যতটুকু বুঝি বিএনপি আসলে শর্ত দেওয়ার মতো অবস্থানে নেই। বিএনপির আলাপ আলোচনা, বিএনপির নেতাদের এক একজন আসলে এক এক কথা বলেন, তো সব মিলে যেটা বুঝি যে ওনারা আগামী নির্বাচন পর্যন্ত জাস্ট কথাবার্তা বলে কালক্ষেপণ করছেন এবং ওনারা যে কোনো শর্তে নির্বাচনে আসবেন। এটা হলো আমার ব্যক্তিগত অবজারভেশন আর কি, যে কোনো শর্তে আসবেন। খালি ওনাদেরকে বলা, ওনারা চাচ্ছেন যে আমাদেরকে বলেন না যে তোমরা নির্বাচনে এসো না, এইটুকু না বললে ওনারা খুশি। আর এগুলি যেগুলি বলছেন, ভাই দেখেন নির্বাচন হবে কবে, আরও তো 2 বছর আছে, তাই না? এই 2 বছর তাদের সময়টা তো কাটাতে হবে, এগুলো বলে সময় কাটাচ্ছে, তাও ভালো, খারাপ না। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি মাসুদ কামালকে শুনতে পেয়েছেন? আমি শুনতে পাচ্ছি কিন্তু খুব কম শব্দ হচ্ছে, ভলিউমটা একটু বাড়ালে ভালো হয়। আমি জানি না আমাদের এখান থেকে আপনার হেডফোনের ভলিউমটি বাড়ানোর নিয়ন্ত্রণ আছে কিনা, কিন্তু আমি নিশ্চিত আমার সহকর্মীরাও আছেন আপনার সামনে, তারা নিশ্চয়ই বিষয়টি ব্যবস্থা করবেন। এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? না, এখনো আমি আপনাকে শুনতে পাচ্ছি খুব অস্পষ্ট। আমি কি আপনাকে একটি প্রশ্ন করব? আমরা যদি একটা বিরতি নিয়ে, আসলে বিরতির পর ফিরে আসি, বিশেষ করে মাসুদ কামাল যেটি জানতে চাচ্ছেন বা ওনার মন্তব্য যে বিএনপির নানান রকম রাজনৈতিক বক্তব্য কেবল হচ্ছে নির্বাচনের আগে সময় ক্ষেপণ। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিরতির পর আপনার কাছে ফিরবো। আমি আশা করব ততক্ষণে হয়তো শোনার যন্ত্রটি আরো ভালো কাজ করবে। থাকুন 71 চ্যানেলে। স্বাগত আবারও খবরের আলোচনায়। 71 চ্যানেল, আমাদের সাথে আছেন মাসুদ কামাল, ডক্টর আশিকুর রহমান এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কাছে ছিলাম বিরতির আগে, প্রশ্ন ছিল বিএনপির এই মুহূর্তের যে আগামী নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি। সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এখন পর্যন্ত মাঠে ঘাটে বিএনপির কোনো সরব উপস্থিতি আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি না, দেখাতে পাচ্ছি না। নির্বাচনের কি ধরনের প্রস্তুতি আসলে দল থেকে নেওয়া হচ্ছে বা এইটা দৃশ্যমান হতে কত সময় লাগবে? আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত আলোচকবৃন্দ যারা রয়েছেন তাদের প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য আমি একটু সংক্ষিপ্ত চিত্তে আছি। তারপরেও আমি বলতে চাই যে বিএনপির উপর থেকে যেটা যাচ্ছে, ঝঞ্ঝাটা যাচ্ছে, আপনারা আপনাদের সর্বশেষ খবর যেটা, সেটা দেখাচ্ছেন যে খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাত 10টার সময় তার নিজ অফিসের সামনে গুলিতে খুন হয়েছেন। আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি শেখ মহিউদ্দিনকে গত পরশুদিন ডিবি পরিচয়ে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অনেক রকমের তৎপরতার পরে 17 ঘন্টা পরে তাকে আবার অজ্ঞাত স্থানে মুক্ত করা হয়েছে। 51টি টিম সারা দেশে আমাদের যে কাজ করছে সংগঠনকে চাঙ্গা করার জন্য, নির্বাচনের প্রস্তুতির জন্য, সেখানে অন্তত 40টি জায়গায় বাধা দেওয়া হয়েছে পুলিশ কর্তৃক। এমনকি তাদেরকে একত্রিতই হতে দেওয়া হয়নি, সভা করা তো পরের কথা। সেই অবস্থার মধ্যে কতটা সরব চান ওনারা, সেইটা হলো আমাদের বিনীত প্রশ্ন বিশ্লেষকদের কাছে, যে এইটার যদি সরব হতে যেতে হয় তাহলে যে গুলি, তাহলে যে লাঠিচার্জ, তাহলে যে টিয়ার গ্যাস, তাহলে যে হঠাৎ করে অতর্কিতে হামলা, এইটার বিপক্ষে তো বিএনপি তো একটি নিরস্ত্র এবং প্রকাশ্যে রাজনীতি করা একটি সংগঠন।
তাদের কি করার আছে এর বাইরে আর? সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এই বক্তব্য যদিও আমরা গত কয়েক বছর ধরে শুনছি, কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন, কারণ সামনে নির্বাচন এবং আলোচনাগুলো নির্বাচন কেন্দ্রিক। আপনার বক্তব্য যদি সত্য সঠিক এটা ধরে নিয়ে আমরা আলোচনা করি, তাহলে 2019-এর নির্বাচনে বিএনপি সক্রিয় হওয়ার সুযোগ আসলে কতটা পাচ্ছে? আপনাকে আমি বলি 2019-এর নির্বাচন তো সামনে রয়েছে, এখনো সময় অনেক সময়। আপনার নিশ্চয়ই 1991 নির্বাচনের কথা মনে আছে, ভাঙাচোরা একটা বিএনপির অনেক বড় বড় জ্যোতিষ্ক আকাশ থেকে খসে পড়ে গেছে। আপনাকে একটু থামিয়ে এই মুহূর্তের একটা ব্রেকিং খবর আমরা একটু দিয়ে নিতে চাই। এর মধ্যে হয়তো দর্শকরা জানতে পেরেছেন টেলিভিশনের পর্দায় খবরের শিরোনামে যে সুপ্রিম কোর্টে যে আলোচিত নারী ভাস্কর্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছিল, সেটি সরানোর কাজ শুরু হয়েছে। আমাদের প্রতিবেদকরা নিশ্চিত করেছেন, নানান তথ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে এই মধ্যরাতের কিছুক্ষণ পর থেকে সেই নারী ভাস্কর্যটি সরানোর কাজ শুরু হয়েছে। এবং এর আগে আমরা জানি হেফাজতে ইসলামের দাবি ছিল, বিভিন্ন ইসলামী সংগঠনের দাবি ছিল এই ভাস্কর্যটি সরিয়ে ফেলার, এবং রাজনৈতিক মহল থেকেও সরকারি তরফ থেকেও এই ভাস্কর্যের গ্রহণযোগ্যতা এবং যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আমরা নিশ্চয়ই বিস্তারিত দেখাতে পারবো এবং সেখানকার সবশেষ খবরও জানাতে পারবো। রাজনীতির আলোচনায় ফিরবো সৈয়দ মোয়াজ্জেম হোসেন, তার আগে আশিকুর রহমান এই বিষয়ে যে তাৎক্ষণিক যে খবরটি, একটি ছোট প্রতিক্রিয়া জানতে চাই। না দেখেন, এখানে তো ইটস ক্লিয়ার যে আমাদের যে ইলেকট্রাল রোড ম্যাপে একটা ভোট ব্যাংক পলিটিক্যাল, আমি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের যে সবশেষ খবরটি সেই প্রসঙ্গে ওইটা নিয়ে বলছেন। তো অফকোর্স এটা তো আমরা জানি, আমরা ট্র্যাক করেছি। এখন আপনি বললেন, আমরা শুনলাম, এটা দেখতে হবে যে এটা কি সরানো হচ্ছে, রিলোকেট করা হচ্ছে, না কমপ্লিটলি ওয়াইপ আউট করা হচ্ছে। ওইটা না দেখে হয়তো একটা মন্তব্য দেওয়া একটু। রিলোকেট হলে কি বাস্তবতা হবে এবং পুরোপুরি সরিয়ে ফেলা হলে আসলে কি হবে? দেখেন, আমার কাছে প্রথম ইস্যুটা হচ্ছে যে এইটার মানে এটা হয়তো আমার একটা পার্সোনাল ওপিনিয়ন যে এইটা একটা সিম্বলিক ভ্যালু অনেকের কাছে আছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট সেন্টিমেন্ট। আমার কাছে মোর ইম্পর্টেন্ট হচ্ছে যদি কম্পেনসেশনগুলি আইনের পরিবর্তনের মাধ্যমে হয় বা টেক্সট বুক নিয়ে যেগুলি প্রশ্ন উঠেছে, দ্যাট ইজ ফর মি মোর ইম্পর্টেন্ট। আপনি একটা সিম্বল সরালেন, বদলালেন, 16 কোটি মানুষের জীবনে সাথে তার কি এক ভেরি ইম্পর্টেন্ট রিলেশনশিপ, ওইটা আমার কাছে কখনোই আমি বাট আই রেসপেক্ট দ্য সেন্টিমেন্টস যেটা অনেকেই এটার সাথে অ্যাটাচ করেছেন, অ্যান্ড আই টোটালি আন্ডারস্ট্যান্ড যে তারা এটাকে মনে করছেন যে লিবারাল political view এর একটা defeat, এবং I honor that sentiment. I'm not going to say that I completely overlook that sentiment, but আমার কাছে মনে হয় 16 কোটি মানুষের জীবনের এই স্ট্যাচুটা নিয়ে যতটুকু অ্যাটেনশন পেয়েছে সেটা আসলে কি পাওয়া উচিত কিনা, এটা আমার কাছে একটা প্রশ্ন থাকে সবসময়। মাসুদ কামাল, এই প্রশ্নটারই জবাব চাই আসলে আপনার কাছে। আসলে এই স্ট্যাচুটা যে গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে যে এত যে কথা বললেন, আমি কিন্তু সঙ্গে এগ্রি করি যে এই স্ট্যাচুটা যে এতটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু বোঝা গেল কখন, যখন নাকি হেফাজত প্রতিবাদ করলো এবং তারপর স্বয়ং প্রধানমন্ত্রী বললেন এটা সম্বন্ধে একটা মন্তব্য দিলেন, কে বানিয়েছে, কিভাবে বানিয়েছে, শাড়ি কেন পরালো, এগুলি বললেন। তখনই বুঝলাম যে এখানে প্রচুর গুরুত্বপূর্ণ কিছুটা ঘটেছে। এর আগ পর্যন্ত এর গুরুত্বটা বুঝতে পাইনি আমরা। তো ঠিক আছে, প্রধানমন্ত্রী যেটা বলেছেন উনি তো জেনে বুঝিয়ে বলেছেন, এখন যে সরিয়ে ফেলা হয়, সরিয়ে ফেলানো হবে। আমার কথাটা হলো, এটা বানাতে তো কিছু টাকা পয়সা লাগছে, কার সিদ্ধান্তে টাকা পয়সাটা খরচ করেছে, যার টাকাটা গেছে টাকাটা কার? এটা আমার টাকার ভাই, আপনার টাকা তো। এটাকে এইভাবে, আমার কথা হলো কি, যদি আপনি সরান তাহলে কেন সরালেন সেই যুক্তিটা আমার কাছে আসতে হবে। যদি আপনি এখানে বসান, কেন বসিয়েছিলেন সেটা আপনি আমার কাছে জবাব দিন। সুপ্রিম কোর্ট কি জবাবদিহিতা করতে বাধ্য? কেন বাধ্য নয়? সুপ্রিম কোর্ট কি ওদের টাকায় চলে, আমাদের টাকায় চলে? আমাদের টাকায় চলে। সুপ্রিম কোর্ট যেমন অন্যকে জবাব দিয়ে প্রশ্ন আনবে, আমি কি সুপ্রিম কোর্টের কাছে প্রশ্নটা করতে পারবো না? হ্যাঁ, আমি সবিনয় করব, কিন্তু আমি কেন করব না? আপনি এটা বসালেন কেন, কোন লজিকে বসালেন, এবং তারপরে এখন উঠালেন কেন, কোন লজিকে উঠালেন? You have to clarify. Because ultimately উঠাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট, এই খবর এটা কিন্তু সুপ্রিম কোর্ট। So this decision is not হয়তো শুনেন, সুপ্রিম কোর্ট পাওয়ারফুল, কতটা পাওয়ারফুল দেখেন। সুপ্রিম কোর্টের কারণে কিন্তু এখানে রোডস এন্ড হাইওয়ে বিল্ডিং ভবন কিন্তু উঠতে হলো কিন্তু ওদের কারণে।
কতটা প্রয়োজন ছিল সেই বিতর্কে আমি যাবো, উঠতে তো হয়েছে। সুপ্রিম কোর্টের কারণে কিন্তু ওখানে ট্রাইব্যুনালকে সরে যেতে হচ্ছে। কাজে সুপ্রিম কোর্ট পাওয়ারফুল, তো তারা কেন তারা এটা বসালো এটাও আমার জানতে হবে। আগে জানার দরকার ছিল না, কিন্তু আপনি বসিয়ে উঠিয়েছেন, বসাতেও পয়সা লাগছে, উঠাতেও পয়সা লাগছে। কার পয়সা রে ভাই? আমার পয়সা, আপনার পয়সা, এই জনগণের পয়সা। আপনি ইচ্ছা করলে অপচয় করতে পারেন না, সেই এখতিয়ার আপনাকে দেওয়া হয়নি, আপনি যেই হন না কেন। চলমান একটি খবর আমরা ধারণা অগ্রগতির খবরও আমরা জানাতে পারবো এবং ফিরবো হয়তো আলোচনায়। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমরা যেহেতু এই প্রসঙ্গে আলোচনায় এসেছি, সুপ্রিম কোর্টের ভাস্কর্য এবং যেটি কিছুক্ষণ আগে থেকে সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমার প্রতিক্রিয়া অত্যন্ত পরিষ্কার যে এটার ব্যাপারে প্রধান বিচারপতির পক্ষ থেকে কিংবা অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে চলমান যে বিতর্কটা চলছে ষোড়শ সংশোধনীর বিষয়ে, সেরকম কোনো বিতর্ক পক্ষে বিপক্ষে আমরা শুনতে পারিনি। আমরা শুধু প্রধানমন্ত্রীর মন্তব্যই শুনেছি এবং তিনি এটাকে সরানোর পক্ষে কথা বলেছেন। তো এখানেও আমরা দেখলাম প্রধানমন্ত্রীর একক ইচ্ছার বাস্তবায়ন বা প্রতিফলনটা ঘটেছে। এখানেও বিচার বিভাগের সেই স্বাধীনতার প্রশ্নটি এসে কিন্তু পাশাপাশি দাঁড়িয়েছে। এটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, যে সরানো যে হলো, এই সরানোটা প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন বাস্তবায়িত হলো। আদালতের কতটুকু প্রভাব এখানে রয়েছে বা নির্দেশনা বা সহযোগিতা ছিল, এটা হয়তো পরবর্তীতে আপনাদের মাধ্যমে জানতে পারবো। এই সরিয়ে ফেলাটি, ভাস্কর্য সরিয়ে ফেলা প্রসঙ্গে বিএনপির অবস্থান কি? আসলে প্রধানমন্ত্রী তার একেবারেই ব্যক্তিগত মতামত জানিয়েছিলেন। বিএনপি এই ভাস্কর্যটিকে কিভাবে আসলে দেখে, বা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কিভাবে দেখেন? না, আপনি যেটা বলেছেন গুরুত্বপূর্ণ। মাসুদ কামাল ভাই কিন্তু এর আগে বলেছেন যে বাংলাদেশের সিস্টেমটাই হচ্ছে এমন যে সংসদীয় গণতন্ত্রের নামে প্রধানমন্ত্রী যিনি থাকেন তার কোনো ইচ্ছা আজ পর্যন্ত অবাস্তবায়িত থাকেনি, সেটাকেই বাস্তবায়ন করা হয়েছে বিভিন্ন সময়। সুতরাং তার ব্যক্তিগত ওপিনিয়ন মানেই হচ্ছে এই দিস ইজ এ সাম সর্ট অফ ভার্ডিক্ট ফ্রম হার, সেটাকে বাস্তবায়িত করা হয়েছে। আর বিএনপি এই ব্যাপারে কি প্রতিক্রিয়া দেবে বা আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া কি হবে, এটা এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারছি না। কারণ যেহেতু একটি দলীয় চেইন অফ কমান্ডের মধ্যে আমরা কাজ করি, দলের নীতি নির্ধারণী পর্যায়ের প্রতিক্রিয়া শোনার পরেই কেবলমাত্র আমি এ প্রসঙ্গে মন্তব্য করতে পারবো। রাজনীতির আলোচনায় ছিলাম আমরা, সেই আলোচনাতেই ফিরতে চাই। এবং মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে ফেরার আগে ডক্টর আশিকুর রহমান, আপনি বলতে শুরু করেছিলেন যে বিএনপির এই সময়ের যে কর্মসূচির ধরন এবং 2019-এর নির্বাচনকে কেন্দ্র করেই বিএনপির প্রতিদিনকার বক্তব্যগুলো, বিএনপি নেতাদের বক্তব্যগুলো গণমাধ্যমে আসতে শুরু করেছে। কিন্তু এখন পর্যন্ত যে জায়গায় মাসুদ কামালের সমালোচনা যে তারা কেবলমাত্র সময়ক্ষেপণের জন্যই এই কথাগুলো বলার জন্য বলছে, আসলে মাঠে বিএনপি কতটা শক্তিশালী পর্যায়ে যেতে পারবে এবং সেটির জন্য আসলে কি ধরনের আর সহায়ক ফিল্ড দরকার বিএনপির? না দেখেন, আপনি বিএনপি আজকে যে পজিশনে আছে এটাকে আইসোলেশনে দেখলে হবে না। বিএনপি তার মাসল এক্সার্ট করার চেষ্টা করেছে, আন্দোলন করেছে, আমরা অগ্নিসন্ত্রাস দেখেছি, সেটা তারা এক্সহস্ট করে এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে যে স্বাভাবিকভাবে যে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন যখন একটা ভায়োলেন্ট পলিটিক্যাল মুভমেন্ট করে ফেল করে, তখন স্বাভাবিকভাবে এখন যে স্ট্র্যাটেজিটা নিচ্ছে এটাই তাদের নেওয়াটাই স্বাভাবিক। কারণ আমরা দেখছি যে এখানে বিএনপির যে ভুলটা হয়েছে, যে বিএনপি মনে করেছে 91 রিপিট হবে বা 96 রিপিট হবে, বা আগের দিনের যে আমরা মনে করতাম যে একটা আন্দোলনের মাধ্যমে পলিটিক্যাল বার্গেনিং, ওই সময় মাননীয় প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের ফর্মুলাকে উড়িয়ে দেওয়া বা মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ডেকেছেন ওইটাকে ভ্যালু না করা, ওই সব পলিটিক্যাল নেগোসিয়েশনে পার্টিসিপেট না করে এক ধরনের সাবমিট করানোর চেষ্টা করেছেন তাদের ভায়োলেন্ট পলিটিক্যাল মুভমেন্টের মাধ্যমে। এখন তাই স্বাভাবিক যে আজকে একটা দল তো মানুষ দ্বারা তৈরি, মানুষ তো এক্সহস্ট হয়ে যায়, রাইট? আপনি যখন পলিটিক্যাল পাওয়ারের বাইরে থাকেন, অনেক দিন থাকেন, আপনি স্বাভাবিকভাবে এক্সহস্ট হন। তো আজকে বিএনপি যেটা আছে এটা তাদের একটা স্ট্র্যাটেজিক ডিসিশন বিকজ অফ হোয়াট দে ডিড বিফোর। এটা যে শুধুমাত্র সরকারের একটি আচরণের জন্য, সরকার কিন্তু তখনও তাদের আন্দোলন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল বিভিন্ন ফোর্সের মাধ্যমে, কিন্তু তখন তারা আন্দোলন করার শক্তিটা তাদের ছিল। সো এখন আন্দোলন তারা করতে পারছে না বিকজ অফ দোজ পলিটিক্যাল মিস্টেকস। বাট এইটা যে বিএনপি যে এখন
এক ধরনের আমরা বলছি যে প্রেস কনফারেন্স পার্টি বা হোয়াট এভার, এটাও বলা উচিত না। আই থিঙ্ক পলিটিক্স তো স্বাভাবিক হওয়া উচিত, পলিটিক্স তো যুদ্ধ না। আমরা কেন এই স্বাভাবিক পলিটিক্স যেখানে উনি উনার মত দিচ্ছে, আমি আমার মত দিচ্ছি, মতের পার্থক্য হচ্ছে, মতের কোথাও একমত হচ্ছে, এইটাকে দুর্বলতা দেখার তো কোনো কারণ নেই। একেবারেই আমরা দুর্বলতা দেখতে চাই না, আমরা বলতেও চাই না। আমরা কেবল বলতে চাই যে মাঠ পর্যায়ে মোয়াজ্জেম হোসেন আলাল এখন প্রায়শই একটি কথা আমরা শুনতে পাই যে বাংলাদেশে আর কখনো হরতাল হবে না। মাঠ পর্যায়ে কি কর্মীরা আসলে এতটাই ক্লান্ত যে হরতাল বা রাজপথের কর্মসূচি করার মতো বাস্তবতা আর বাংলাদেশে নেই? আপনাকে এই প্রসঙ্গে যদি আমি বলি, বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে লাইফস্টাইল এত ফাস্ট হয়েছে, অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সেইটাকে জীবনের গুরুত্ব অনেক বেশি দিয়ে রাজনীতিটাকে একটু পেছনে ফেলানো হয়েছে। আগে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে, বাস ভাড়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে যেটাকে এফেক্ট করে সেটার উপরে যে ডেমনস্ট্রেশন হতো, সেটাও কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। অর্থাৎ জীবনধারার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাস্তায় এবং রাজনীতিতে এটার প্রভাব পড়েছে। ছাত্র রাজনীতি এবং শ্রমিক রাজনীতি সকল আন্দোলনের সূতিকাগার ছিল এক সময়। এখন তারা তাদের ক্লাস ইন্টারেস্টের প্রশ্নে বিভিন্ন দিকে তারা ডাইভার্ট হয়ে গেছে। সুতরাং রাজপথের ওই আন্দোলন বা হরতাল, এটা বাংলাদেশে বিএনপি কেন, ক্ষমতার পরিবর্তন হলে বর্তমান আওয়ামী লীগও করতে পারবে না। আমি আজকে বলে গেলাম, যদি বেঁচে থাকি আপনারা আবার রিপিটেশন করে এটা দেখাতে পারবেন। আমরা নিশ্চয়ই আগামী দিনে এই কথার অনেক গুরুত্বপূর্ণ কথা, এবং রাজনীতিতে যে বিশাল পরিবর্তন হয়েছে কর্মসূচি বা রাজপথের, এটি একটি বড় পরিবর্তন বাংলাদেশে। কারণ বাংলাদেশের জন্মের আগে থেকে তো রাজপথই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। একটা বিরতিতে যেতে হবে, এবং একই সাথে আমি ধন্যবাদ এবং বিদায় জানাতে চাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। এবং বিরতির পর নিশ্চয়ই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য সরানোর খবর আরও একটু বিস্তারিত জানাতে পারবো। থাকুন একাত্তর জার্নালে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নারী ভাস্কর্য সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। যে ছবি সর্বশেষ সহকর্মী সেখান থেকে আমাদের কাছে তুলে ধরেছেন, তাতে দায়িত্বশীল কর্মকর্তাদেরকেও সেখানে উপস্থিত নেই, তবে শ্রমিকরা উপস্থিত থেকে সেই ভাস্কর্যটি সরিয়ে ফেলছেন, এবং ভাস্কর্যটি সরিয়ে নেবার জন্য একটি ট্রাকও সেখানে উপস্থিত রাখা হয়েছে। তবে ভাস্কর্যটি সরিয়ে কোথায় নেওয়া হবে, এটি কি যিনি ভাস্কর মৃণাল হকের স্টুডিওতে নাকি অন্য কোনো জায়গায় পুনঃস্থাপন করা হবে, সে বিষয়ে এখনও আমাদের কাছে তথ্য নেই। নিশ্চয়ই জানাবো, এবং যে কোনো সময় সরাসরি সেই ছবিতে আমরা চলে যাব সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। তার আগে আরেক দফা জানিয়ে দিই, আমাদের সাথে আছেন মাসুদ কামাল, ডক্টর আশিকুর রহমান, আছে খবরের আলোচনা একাত্তর জার্নালে। ইসলামী ব্যাংকের 2 পরিচালকের পদত্যাগ, ইসলামী ব্যাংকে কি হচ্ছে সেটি জানতে চাই। সহকারী কাবেরী মৈত্র আমাদের সাথে যুক্ত হবেন। আশিকুর রহমান, আপনি অর্থনীতি জগতের খোঁজ খবর রাখেন, ইসলামী ব্যাংক এখন পর্যন্ত একটা স্থিতিশীল জায়গায় কেন আসতে পারছে না? দেখেন, ইসলামী ব্যাংকটাকে নিয়ে 2টা স্কুল অফ থট দাঁড়িয়েছিল। যখন আমরা এই জঙ্গি আক্রমণগুলি দেখছিলাম, বিএনপি বা জামাতের স্পেশালি যুদ্ধাপরাধীদের বিচারের যেই প্রক্রিয়াটাকে তারা থামানোর চেষ্টা করছিল। আশিকুর রহমান, আপনাকে একটু থামাই। যে ছবির কথা আমরা বলছিলাম, ভাস্কর্য সরানোর কাজ, সময় টেলিভিশনের সৌজন্যে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে সহকর্মী জাহিদ হোসেন আছেন সেখানে, আমরা হয়তো তাকে পেয়ে যাব। এবং সকলেরই জানা আছে যে সুপ্রিম কোর্টের মূল ফটক বরাবর, যেখানে সুপ্রিম কোর্টের বিচারক, প্রধান বিচারপতি, আদালত, সেইখানে হচ্ছে একটি ফোয়ারা আছে, তার উপরেই দাড়িপাল্লা হাতে একটি নারী ভাস্কর্য বসানো হয়েছে। এবং এই ভাস্কর্যটি বসানোর পর থেকেই হেফাজতে ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক ইসলামী সংগঠন এটি নিয়ে আপত্তি জানিয়ে আসছিল, এটি সরিয়ে ফেলার দাবি করছিল, এবং গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকেও তারা বিষয়টি উত্থাপন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত মতামত জানিয়েছেন। শুধু তিনি নন, অনেকেই এই ভাস্কর্যটির সেখানে উপস্থিতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা দেখছি হাতুড়ি দিয়ে, এবং যেইভাবে আসলে যে প্রক্রিয়ায় কোনো স্থাপনা সরিয়ে ফেলার কাজ হয়, ঠিক সেই প্রক্রিয়াতেই কাজটি করছেন শ্রমিকরা। আমরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মাসুদ কামাল প্রধানমন্ত্রী এটিয়েছে রংপুর ডিসি অফিসের সহকারী। ধর্ষণের দায় স্বীকার করে নাইমের জবানবন্দি, রেইনট্রি কর্তৃপক্ষকে মানবাধিকার কমিশনের জিজ্ঞাসাবাদ। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জেএমবি নেতা সাইদুর রহমান সহ ৩ জনের ৭.৫ বছরের কারাদণ্ড। রমজানে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত। সংসদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেওয়ার বিরুদ্ধে মত দিলেন ৩ আইনজীবী। কথা বলছিলাম সুপ্রিম কোর্ট, কথা বলছিলাম সংসদ এবং বিচারপতিদের অপসারণ ক্ষমতা প্রসঙ্গে। সেই খবরের আলোচনায় ছিলেন সহকর্মী মিল্টন আনোয়ার, আছেন ডক্টর আশিকুর রহমান এবং আমাদের সাথে আরও আছেন মাসুদ কামাল সাংবাদিক। ফিরলাম আবারও ৭১ জার্নালে। এই মুহূর্তে খবরের শিরোনাম দেখে নিতে চাই। প্রথম আলো অনলাইন সবার আগে দেখতে পাচ্ছি দুবাইয়ের রাস্তায় রোবোকপ চলচ্চিত্রের মতোই বহুদিন আলোচনায় থাকার পর এবার রাস্তায় কল্পকাহিনীর মতো নামছে রোবোকপ। প্রধানমন্ত্রীকে জাইকা প্রধান বলেছেন সহযোগিতা কখনোই বন্ধ হবে না। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ এবং এ নিয়ে নানান টানাপোড়েনের পর লম্বা সময়ের মাথায় পরিষ্কার হলো প্রধানমন্ত্রীর কাছে জাইকা প্রধান জাপানি উন্নয়ন সংস্থার এই প্রতিশ্রুতি এবং অবস্থান। তিস্তা নিয়ে পাল্টা চাপ দিতে মমতার নতুন চাল। তিস্তা খেল মমতা চলছে। সাক্ষ্য দিতে এসে আবেগ আপ্লুত মন্ত্রী কেঁদে আকুল। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দেখতে পাচ্ছি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন। তার ২৫ বছর আগে নিজ দলের ২ কর্মীকে খুনের ঘটনার মামলা দিতে এসে কর্মীদের কথা স্মরণ করে এবং সেই হত্যাকাণ্ডের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন মন্ত্রী। সেই খবর দেখতে পাচ্ছি প্রথম আলোতে। এবং পাশেই দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র ২ পরিচালক পদ ছাড়লেন। ইসলামী ব্যাংক নিয়েও টানাপোড়েন নিয়ে কথা বলতে চাই। সহকর্মী কাবেরী মৈত্রীও আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণ পরে সে আলোচনায়। এবং একই শিরোনাম সমকাল অনলাইনেও ইসলামী ব্যাংকের ২ পরিচালকের পদত্যাগের খবর। এবং নিচেই দেখতে পাচ্ছি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন শনিবারের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রী বেশ কিছু হিসাব দিয়েছেন এবং যে সংকট তৈরি হয়েছে গ্যাসের সরবরাহ এবং কয়েকটি কেন্দ্র বিকল হয়ে যায় সেগুলো নিয়ে তিনি সুনির্দিষ্ট রোডম্যাপের কথা বলেছেন। ২ পরিচালকের পদত্যাগের ঘটনার কারণ কি? কারণটা মূলত যদি পেছনের দিকে একটু যেতে হবে, কারণ ৫ জানুয়ারি যখন নতুন পরিবর্তন আসলো পরিচালনা পর্ষদের এবং ম্যানেজমেন্টের, তখন কিন্তু মূলত বিভিন্ন মৌলবাদী শক্তির অপসারণ করে মুক্তিযুদ্ধ চেতনা ইসলামী ব্যাংকে নিয়ে আসার জন্যই কিন্তু তখন কিন্তু আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটাই জানিয়েছিলেন চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান যারা। এরপর পরই কিন্তু গেল মে মাসের ১১ তারিখ পর্যন্ত আমরা কিন্তু নানানভাবে ইসলামী ব্যাংকের দফায় বিজ্ঞপ্তি না দিয়ে কর্মচারী নিয়োগ এবং একাধিকবার পরিচালনা পর্ষদের দ্বন্দ্বের কথা কিন্তু আমরা শুনে এসেছি এবং কোনো পরিচালকরাও কিন্তু আমাদেরকে এই কথা বলেছেন। সর্বশেষ ১১ই মে যেটা দেখছিলাম যে সাবেক এখন বলা যায় ভাইস চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক তিনি আজকে পদত্যাগ করলেন সৈয়দ আহসানুল আলম পারভেজ। উনি কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তাদের অবস্থানটা কিন্তু পরিষ্কার করেছিলেন এবং বলছিলেন যে পরিচালনা পর্ষদে কিন্তু এক ধরনের -+ গেম শুরু হয়ে গেছে এবং কেউ চাচ্ছেন না যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থাকুক। এবং আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্য ভিত্তিক যে শেয়ারগুলো আছে সেই শেয়ারে কিন্তু যেমন আল রাজি এবং আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কিন্তু তারাও কিন্তু চাচ্ছিলেন যে শেয়ারগুলো ভেতরে বিক্রি করে দিক এবং ৩০ মার্চ কিন্তু এটা নিয়ে কিন্তু তারা এরই মধ্যে পরিচালনা পর্ষদে কিন্তু তাদের শেয়ার হস্তান্তরের কথা জানিয়েছে। কাবেরী, এই যে -+ শুরু হয়ে গেছে, আপনার কাছে কি তথ্য আছে? আসলে কি সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোণঠাসা হতে শুরু করেছে? না, আমরা যেটি জানছিলাম যে ১৩ই মে কিন্তু পরিচালনা পর্ষদের থেকে যে ইসলামী চেতনা বা যদি বলি যে জামায়াতি শক্তির যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু স্থান বদলি করে দেওয়া হয়েছে। মূলত ২টা পক্ষই কিন্তু ভাগ হয়ে গেছে। এক পক্ষ কিন্তু চাচ্ছিলেন যে এরই মধ্যে তারা থাকুক এবং আরেকটি কোন পক্ষ এখন শক্তিশালী? কাবেরী,
এটি তো এখন বলার অপেক্ষায় রাখে না, কারণ আমরা যতটুকু পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছিলেন যে দুজন স্বতন্ত্র পরিচালক চলে যাওয়া মানেই কিন্তু আবারও ইসলামী মৌলবাদী যে শক্তিটা তারা কিন্তু আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা অনেকেই করেছিলেন। ধন্যবাদ কাবেরী মৈত্রী। নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন রাত পেরোলে আবার আপনার কাছ থেকে দেখতে পাবো। আবারও আরেকবার মনে করিয়ে দিতে চাই, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নারী ভাস্কর্য সরানোর কাজ শুরু হয়েছে। হয়তো সকাল নাগাদ সেখানে নতুন কিছু বা শূন্য জায়গা আগের মতো দেখতে পাওয়া যাবে। অস্ত্রের ভুয়া লাইসেন্সের ব্যবসা, ঘটনা ফাঁসের পর গা ঢাকা দিনের মধ্যে কমতে পারে তাপদাহ এবং একই সাথে বিদ্যুতের সংকট, বৃষ্টি না হওয়া, খরতাপ সব মিলিয়ে আসলে একটা নাভিশ্বাস দশা পুরো দেশবাসীর। হঠাৎ করেই বদলে গেল। আমরা একটু উপরে যেতেছি। সরকার স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী বলেছেন আইনমন্ত্রী। বিচারাঙ্গন নিয়েই কথা বলছি, ফিরবো শিরোনাম দেখার পর সে আলোচনায়। বাংলা ট্রিবিউন, বিএনপির পরিকল্পনা জেনে আসন ভাগাভাগি, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে প্রধান শিরোনাম এই গণমাধ্যমটির। এত স্বর্ণ আসে কোন পথে? স্বর্ণ চোরাচালান, বনানীর ধর্ষণ মামলা, আলোচিত ঘটনা নিয়ে আরেকটি প্রতিবেদন আছে বাংলা ট্রিবিউনে। শনিবার নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে, নসরুল হামিদের সংবাদ সম্মেলনের খবরও আছে শিরোনামে। দুই তরুণীর সঙ্গে কথা ছাড়াই ধর্ষণের তদন্ত করছে কমিশন এবং এ কারণে হয়তো প্রতিবেদন পেতে দেরি হবে বলেও জানিয়েছে মানবাধিকার কমিশন। খুলনায় বিএনপি নেতা গুলিতে নিহত, bdnews24.com এর এই মুহূর্তের শিরোনাম এবং রাত 10টায় সবশেষ আসলে এটি এই মুহূর্তের খবরের শিরোনাম। রাত 10টায় ফুলতলা উপজেলায় এই ঘটনাটি ঘটে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মিঠু অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। যদি সবশেষ কোনো আপডেট থাকে নিশ্চয়ই এই আলোচনায় আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং একই সাথে অন্যান্য খবরের পাশে বিদ্যুৎ, ইংরেজি মাধ্যমের স্কুলের সেশন ফি নয় বলেছে হাইকোর্ট, সেই খবর আছে। এবং প্রধান বিচারপতির দুশ্চিন্তা শিরোনামে আরও একটি খবর দেখতে পাচ্ছি bdnews24। এবং এই প্রসঙ্গেই কথা বলছিলাম সহকর্মী মিল্টন আনোয়ারের কাছে বিরতির আগে। আমরা জানতে চেয়েছিলাম মিল্টন, আপনার কাছে দুটি জায়গা পরিষ্কার হতে চাই। একটি হচ্ছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বনাম প্রধান বিচারপতি মুখোমুখি হওয়ার ঘটনা, নজির কতটা আছে? বিভিন্ন বিষয়ে আসলে প্রধান বিচারপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে আমরা যেটাকে বলি উত্তপ্ত বাক্য বিনিময় না হলেও এক ধরনের বাহাস তো হয়েছে এর আগে। বিচার বিভাগ পৃথকীকরণ প্রশ্নেই সবচেয়ে বেশি হয়েছে। আপনি জানেন যে মাজদার হোসেন মামলার রায় সেটি এখনো পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং এ নিয়ে একটি অস্বস্তি কিন্তু সুপ্রিম কোর্টের সঙ্গে সরকারের চলমান আছে এবং সর্বশেষ অস্বস্তিটি কিন্তু আপনার নিম্ন আদালতের বিচারকদের যেই শৃঙ্খলা বিধি চাকুরির সেটির গেজেট প্রকাশ করা না করা নিয়ে। এবং আপনি জানেন যে এখানে সরকারের মুখপাত্র হিসেবে কিন্তু আদালতে জবাবদিহি করেন অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেলকেই পুরো বিষয়টা সামলাতে হয়। এবং মাহবুবে আলম থেকে আমি আরও যদি পেছনে ফেরত নিয়ে কথা বলেছেন ভারত থেকে ফেরবার পরের দিন, তার মানে মাস দেড়েক পরে এটির সরানোর কাজ শুরু হলো। আপনি বলছিলেন যে এই ভাস্কর্যটি নির্মাণ এবং এর সরানো, এর যৌক্তিকতা প্রসঙ্গে আপনি কথা বলছিলেন এবং অনেকে এই জায়গাটি যাদের বলছিলেন যে লিবারেল থট যাদের আছে। আমি যদি দেখেন একটু আমি আবারও বলছি যে আমার কাছে মনে হচ্ছে যে ইস্যুটা অনেক বেশি অ্যাটেনশন পেয়েছে ফর আমার কাছে যেটা মোর ইম্পর্টেন্ট যে আমার সমাজের আইনের লিবারেল চরিত্রটা কি, আমার সমাজের এডুকেশনের লিবারেল চরিত্রটা কি, আমার ফ্যামিলি যেটা আমার ইনস্টিটিউশন তার লিবারেল চরিত্রটা কি, ওইটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে একটা মৌলিক কোয়েশ্চেন আছে যেটা সিম্বলিকলি ভ্যালু করে, যে আমরা কি সকল মূর্তি বিরুদ্ধে একটা অবস্থান নিলাম না আমি শুধু এই মূর্তির বিরুদ্ধে, বিকজ দ্যাট গোজ টু আ ডিফারেন্ট লেভেল। যে সেখানে একটা পরিষ্কার দাবে যে আমি কি ক্রিয়েটিভ আর্ট যেটা একটা এক্সপ্রেশন, মাসুদ কামাল এই সংখ্যাটার কোনো বাস্তবতা, কোনো ভিত্তি দেখতে পান কিনা? ভিত্তিটা আসলে অন্য জায়গায়। আমি বলি আপনাকে, দেখেন হেফাজত ইসলাম অথবা অন্য এই ধরনের ইসলাম নামধারী যে কোনো সংগঠন, এরা যখন দাবিটা করেছে তাদের দাবিটা হলো তারা মূর্তিটাই চাচ্ছে না, যে কোনো ধরনের মূর্তি এখানে থাকতে পারবে না। প্রধানমন্ত্রী কিন্তু ওই পয়েন্টটা তুলেননি। প্রধানমন্ত্রী অন্য একটা পয়েন্ট তুলেছেন যে
একটা গ্রিক মূর্তি, তাকে আবার শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, এটা আমার পছন্দ হয়নি। দেখেন প্রধানমন্ত্রীর পয়েন্ট কিন্তু তিনটা এখানে। একটা হলো এক্স্যাক্টলি ওইটা ওখানে শাড়ি কেন পরা হলো গ্রিক মূর্তির, গ্রিক মূর্তির শাড়ি না পরালে হয়তো উনি বলতেন কিনা একটা। দুই নম্বর ওনার পছন্দ হয়নি। হ্যাঁ, এই যে পয়েন্টগুলো, তারপর উনি বলেছেন কি আমি এটা নিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সঙ্গে কথা বলবো। কথা তিনি বলেছেন বলে পরে তারই ফল এটা হচ্ছে, হয়তো হয়েছে। তাহলে এখন প্রধানমন্ত্রী তো পলিটিক্স করেন, উনি তো রাজনীতি করেন, তাই না? ওনাকে তো অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়, তো উনি ম্যানেজ করেছেন। কিন্তু আবার এই হেফাজত কিন্তু মনে করবে এটা অন্য অর্থ করবে। তারা ভাববে আমরা তো এভাবে জোরে সোরে দাবি করলে কিছু একটা হয়ে যায়। এখন ওনারা কিন্তু আরো দুই একটা দাবি করবেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে একটা টাইম যখন সফল পেয়েছি, এখন আরো দুই একটা দাবি করবেন যে টিএসসির সামনে কেন থাকবে মূর্তি, অপরাজয় বাংলায় কেন থাকবে, এটা কি দরকার। আমরা অপেক্ষাই করতে হবে সেই খবরের জন্য। কাবেরী মৈত্রের সহকর্মী যুক্ত হচ্ছেন। ইসলামী ব্যাংক প্রসঙ্গে কথা বলছিলাম। আশিকুর রহমান, আপনার কাছে ফিরবো। তার আগে কাবেরী সবশেষ ইসলামী ব্যাংকে এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে? আজ সবশেষ